আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং প্রবাসে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিটিভি নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন বিশাল এক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, যে বিএনপির বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে নির্বাচন মাধ্যম করার জন্য বিভিন্ন কিছু করতে পারে, তার অংশ হিসাবে অস্ত্রগুলো টিভির পথসভায় পথযাত্রা ছিল। সেখানে বিশাল ধরনের সংঘর্ষ হয়েছে, কারাগার ভাঙচুর হয়েছে এবং দাবা পাল্টা দেওয়া হয়েছে, হামলা হয়েছে। সেখানে রাতে কার্ফিউ ২২ ঘন্টার জন্য কার্ফিউ জারি করেছেন সরকার এবং অন্যান্য দলের পক্ষ থেকে। দাবি করা হয়েছে গোলাপগঞ্জে যে সংঘর্ষ, সেখানে দোষীদের গ্রেপ্তার করে আওয়ামী লীগের যারা সবাই আওয়ামী লীগের দিকে ছুটেছেন তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে কারাগারে প্রেরণ এবং তাদের বিচার আওতায় নিয়ে আসা। বিএনপি অন্যান্য যারা দল আছে তারা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছে, কড়া প্রতিবাদ জানিয়েছে। কিছুদিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের বড় কোনো ঘটনা করতে পারে। কিছুদিন আগে পাথর দিয়ে মানুষ মেরে ফেলেছে, এটা একটা ঘটনা। এরপরে কিন্তু বলেছিল আরেকটা ঘটনা করতে পারে, এটা সম্ভবত সেই ঘটনা। আরো হয়তো পরিস্থিতিগুলো সব হতে পারে। যাই হোক, দেখা যায় সামনে কি হয়। আমরা আছি, আপনারা চলুন সবাই একসাথে বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা সেটা নিয়ে প্রতিবাদ করে এবং বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্রের প্রতিষ্ঠা হোক, সেটা আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের। বাংলাদেশ এই 64টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায়িত্ব এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। এই গোপালগঞ্জে মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের রাস্তাটা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মুজিববাদের রাস্তাটা ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, ইনকিলাব, ইনকিলাব, কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ সমর্দেশ, ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, এনসিপি, এনসিপি। গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয় আগামী 24 ঘন্টা পর, মানে আগামী পরশু শুক্রবার, হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। মাননীয় আর্মির চিফ, পুলিশের আইজিপি এবং ইন্টারিম বাহাদুর, যত্ন নিয়ে শোনেন। যেই তিনি আমার 6টা ভাই শহীদ হয়েছে, সেই শহীদ হওয়ার তিনি যখন রাজপথে নামতে হলো, তাদের জন্য দুরূদ করে মাগফিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়াইতে হইল। চাই না রাখেন, ইনসাফের বাংলাদেশ কায়েম হওয়ার আগ পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে যাব না। গোপালগঞ্জ থাকলে ইন্টারিম থাকবে না, গোপালগঞ্জ থাকলে ওয়াকার সাহেব থাকবে না, গোপালগঞ্জ থাকলে পুলিশের আইজিপি থাকতে পারবে না। হিসাব সোজা। যারা মত বলেন, ভাইবে দেখেন কি করবেন। সময় আগামীকাল 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে গণহত্যাকারী, ফ্যাসিস্ট, জঙ্গি, প্রত্যেকটা আওয়ামী লীগের বদমাইশ খুনিগুলা যারা গোপালগঞ্জে পালাই আছে, দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করতেছে,
আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে, গাড়ি পোড়াই দিতেছে, ইউনোর গাড়ি আক্রান্ত করতেছে, আমার চুরাই যোদ্ধা ভাইদেরকে চান শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে। 24 ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ধৈর্য না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয়, সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয়, আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। আপনাদেরকে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন, আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে, আমরা গোপালগঞ্জ পর্যন্ত যাবই যাব ইনশাআল্লাহ। যদি প্রতিমধ্যে শহীদ হয়ে যাই, আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ। আর যদি শহীদ না হই, তাহলে গোপালগঞ্জে গিয়া ফ্যাসিবাদের আতুর ঘরকে জাহান্নাম বানাই দিব। সুতরাং ইন্টারিম সিদ্ধান্ত নেন, অ্যাকশনে যাবেন নাকি সম্মিলিত মারা খাবেন। গোপালগঞ্জে বাঁচাইয়া রাইখা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসো ভাই, ফেসবুকে পোস্ট দাও, আমার ভাইদের উপরে আক্রমণ হয়, তুমিও তো সরকার, কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো? যদি বিচার করতে পারো পারবা, নইলে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুজের আসিফ তোমরাও যদি ক্ষমতা আঁকড়াইয়ে ধরো, সবার আগে তোমাদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেওয়া হবে। তোমরা পদত্যাগ করো, এরপরে চেয়ারে প্রত্যেকটা সুশীলকে আমরা টানাই আই না, জনতার আদালতে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, আবু সাইদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, রিয়াগুপের বাংলায়, প্রায় 2000 শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোনো জাউরা জমিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুকরানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়াই দিয়ে আসবো। আগামীকালকের মধ্যে সরকার দৃশ্যমান অ্যাকশন না নিলে আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু 18 জুলাই শুক্রবার লং মার্চ টু গোপালগঞ্জে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব। এই বরিশালের ওসিরা নাকি থানায় বসে বলে আমার চেয়ে বড় বিএনপি আর বাংলাদেশে নাই। ওসিদেরকে বলে দিতে চাই, আপনারা যদি জনগণের না হয় বিএনপির হয়ে থাকেন, তাহলে বিএনপির পার্টি অফিসে গিয়ে ঝাড়ু মোছা করেন, ওইখানে ঝাড়ু মোছা করে বেতন নেন, জনগণের টাকায় বেতন নিয়েন না। বাংলাদেশের বিচার সংস্কার হবে, নতুন সংবিধান হবে, তারপর নির্বাচন হবে। রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। যারা বলছে ধানের শীষ তো সেই জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষের মার্কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে। জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না? এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন? ছাপড়া প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায়? তারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই। তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলা করছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়। আজকে বাংলাদেশে লক্ষ্য করুন, প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর
প্রফেসর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন, জনগণকে আশ্বস্ত করবেন, অতি শিগগির যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন। আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ববিশ্বতে অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে, সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয়, সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয়, এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আপনাকে সহযোগিতা করবো। সহযোগিতা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, এই জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি, কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায়। যেন এরকম কোন প্রশ্নের উদ্যোগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে, তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়। যেন জনগণের মনে কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। আমরা প্রত্যাশা করি নাই ফেসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণ অভ্যুত্থানের অমিত সাহসী সন্তানদের উপরে ফেসিবাদী পতিত শক্তি হামলা করার সুযোগ পাবে, সাহস পাবে। কিন্তু কেন? এই কেনর জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফেসিবাদী শক্তি হামলে করছে। সুতরাং বাবারা, রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি, নসিহত করছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে, তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে, সেই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দিবে। আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন? শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না? এই প্রশ্ন তো আমরাও করতে পারি। যারা বলছে ধানের শীষ তো সেই জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষের মার্কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে। সেই তফসিল অনুযায়ী এটা বহু আগে 1978 সালের আগে সেই মার্কা ওখানে বিদ্যমান ছিল। সেই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলে নাই। সুতরাং রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে? যদি সহ্যের সীমা সেরে যায়, তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দিবে। আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই। তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য
তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি। জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে বিবৃতি ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন যে কি ধরনের অত্যাচার নির্যাতন আমাদের এই জাতীয় নেতৃবৃন্দ ভোগ করতে হয়েছে। আজকে এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়, আমরা ভুলে যাই। আমাদেরকে স্মরণ করে দিতে হবে, বারবার স্মরণ করে দিতে হবে, প্রতিদিন স্মরণ করে দিতে হবে। কারণ আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই, বাংলাদেশের কোনো থানায় একটি জিডির ইতিহাস নেই। আজ তারা আমাদেরকে আন্দোলন সংগ্রামের গল্প শোনায়। বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শাহাদাত বরণ করেছে তার একটি সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের সকল পদবি, নাম উল্লেখ সহ, ঘটনাস্থল সহ সব কিছু আমরা উল্লেখ করে একটি বুকলেট ছাপিয়েছি। এটি আমরা প্রকাশ করেছি আরো 8 মাস আগে। তারপর আমরা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। সেই সাথে আজকে আপনাদের আরেকটি বিষয় সামনে নিয়ে আসছি। বিগত 15.5 বছর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত খুনি হাসিনার আমলে আমাদের যে সকল ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থককে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য সংখ্যক 176 জনের লিস্ট আমরা প্রকাশ করেছি। এটিও আমরা করেছি আরো 8 মাস আগে। আমরা জানতে চাই বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠন আছে যাদের এভাবে সত্যিকার অর্থে সুনির্দিষ্টভাবে তাদের নেতা কর্মী ও সমর্থক এই সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, রাজপথের নয় শুধুমাত্র ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি, একটিবারের জন্য তাদের মুখ থেকে নিশ্চিত হয় না ছাত্র দলের এত সংখ্যক বিপুল সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে বিবৃতি ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন। তিনি 3 জুলাই 2024 সালে কোটা সংস্কার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছিলেন। তারপর ছাত্র দলকে পরিচালনা করেছিলেন, নির্দেশনা প্রদান করেছিলেন এবং আমরা ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিট সংগঠিতভাবে রাজপথে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছি। প্রিয় উপস্থিতি, আপনাদের একটি বিষয় স্মরণ করে দিচ্ছি। যে সকল মুনাফেক সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে? আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, এক যুগে একটি কর্মসূচি দেখাতে চাই, যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী, ঢাকা কলেজে কারা, তিতুমির কলেজে কারা, জগন্নাথে কারা, জাহাঙ্গীরনগরে কারা, মহানগরে কারা আমরা দেখতে চাই। আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি। সেজন্য গতকাল সারা ঢাকা শহর থেকে, চট্টগ্রাম থেকেও নিয়ে এসে একটি মিছিল করেছে। আমরা দেখতে চাই দিনের দুপুরে প্রকাশ্যে ছাত্র দলের হাজার হাজার কর্মসূচি আমরা পালন করি। সে ধরনের একটি কর্মসূচি দেখতে চাই, যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে এক যুগে একটি কর্মসূচি দেখতে চাই দিনের আলোতে। এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায়, কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে, একটু দেখে শিখার অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমরা যারা রয়েছি, যারা রানিং ছাত্র দলের নেতা কর্মী, আমরা কিন্তু বেশি দিন সহ্য করব না। যদি সহ্যের সীমা ছেড়ে যায়, তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ মন্ত্রে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ শেষে আজকে ১৬তম দিনে গোপালগঞ্জ এবং মাদারীপুর, শরীয়তপুরে আমাদের নির্ধারিত পথসভা এবং পদযাত্রার কর্মসূচি ছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, গোপালগঞ্জের জুলাই পদযাত্রায় আমাদেরকে পদে পদে বাধা দেওয়া হয়েছে, পথ আটকিয়ে রাখা হয়েছে। সকালবেলাতেই পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, পুলিশ সদস্যদেরকে হামলা করে তাদেরকে আহত করা হয়েছে এবং একজন ইউনো সরকারি কর্মকর্তা, তার গাড়ি বহরে এবং তার উপরেও হামলা করা হয়েছে। আমরা দেখেছি রাস্তায় বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গাছ ফেলে দিয়ে পথ আটকানোর চেষ্টা করেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপরে তারা গুলিবর্ষণ করেছে এবং আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক সেই জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে, আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে, আমাদের গাড়ি বহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্রভাবে হামলা করেছে। আমাদের অনেকে আহত অবস্থায় আছেন।
এমত অবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আজকে প্রতিবাদী সকল ফ্যাসিবাদ বিরোধী পক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আজকের এই হামলার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে জায়গায় তাদের ভাবনার জায়গা, তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ যারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নিরাপত্তার বিষয়ে মানুষের চাওয়া পাওয়া এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের 4টি বিভাগ আমরা পদযাত্রা করেছি। আজকে 16তম দিনে আমরা যখন গোপালগঞ্জে এসেছি তখন আগে থেকে প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা সশস্ত্র কায়দায় তারা আমাদের উপরে হামলা করেছে। সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা শিক্ষার্থী, ছাত্র জনতা এবং বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা মাঠে কর্মসূচি প্রদান করতে দেখেছি। এই সবগুলো বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, 24-এর অভ্যুত্থানের 1 দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজ 16ই জুলাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে 1 জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা, যেই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি, কর্মসূচি করছি, পদযাত্রা করছি। সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল, আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল। এবং এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন 1 জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন তারিখ ঠিক ছিল, তখন থেকেই কোন দিন কোন জেলায় আমরা যাব, কোন সময় যাবো, এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন সেটা দেওয়া হয়েছে, এটা হুট করেই ঠিক হয়নি। ফলে কিন্তু আপনারা জানেন আমাদের সদস্য সচিব বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে 64টি জেলায় আমরা যাব, ফলে সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি, সমস্যার কথা তুলে ধরেছি, গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেছি, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতির কথা তুলে ধরেছি। সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম, যেখানে গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জের রাজনীতি, গোপালগঞ্জের জনমানুষ, তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি, আমরা সেই বিষয়ে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি। আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর, গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী যাওয়া পথসভাটি ছিল মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, একটা দল গত 11 মাস ধরে ঘটতে ছিল, তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল
গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং যে মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি, ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞানপাপী রয়েছে, কিছু বুদ্ধিপাপী রয়েছে। আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে, তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে। তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আমার সক্রিয় হয়েছে। প্রিয় রাজবাড়ীবাসী, তারা মনে করেছিল নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই 56,000 বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাইদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাই হয়ে উঠে উঠবে। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে, মাদ্রাসার আলেম সমাজ রয়েছে, সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন, আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন, আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। কর্পোরেট সমাজ, এই বর্তুয়া সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। প্রিয় রাজবাড়ীবাসী, আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে, আমাদের রাজনীতি ঠিক করতে হবে। যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, আপনারা গতকাল দেখেছেন গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি, তারা বারবার বলছে আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত, রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেখানে একটা টেস্ট ম্যাচ হয়েছে। আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে। আওয়ামী লীগকে আমরা লবি বৈঠা থেকে দেখেছি, আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, আমরা স্বপ্ন হত্যাকাণ্ডে আলমদারকে পাখির মতো গুলি করতে দেখেছি। ক্ষমতায় টিকে থাকার জন্য আবু সাইদকে, ওয়াসিমকে, নাম জানা অসংখ্য শহীদকে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে হত্যা করতে দেখেছি। আমরা হয়তো মারা যাব, আমাদের হয়তো গুলি করে হত্যা করবে, হয়তো আমরা অ্যাসাসিনেট হব, কিন্তু প্রিয় ভাইরা, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে। যারা পূর্বের প্রজন্ম, আজকে এই কুলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে। কম্প্রোমাইজের রাজনীতি, ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে। আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায়, প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয়, প্রিয় রাজবাড়ীবাসীর যুবক, প্রিয় রাজবাড়ীবাসীর তরুণ প্রজন্ম, আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা, আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আওয়ামী লীগ মুক্ত, মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত, বুদ্ধিজীবী
আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করায় হয়ে গিয়েছিল একটা সিস্টেম। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোনো নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়, দল ভুলের ঊর্ধ্বে নয়। মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান, এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে, পুলিশের ভাইরা রয়েছেন এখানে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, যুব শক্তির, কৃষক, তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, শ্রমিক রয়েছেন, নারী রয়েছেন, ড্রাইভার মহল রয়েছেন। আমাদেরকে সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 আগস্ট আপনাদের সাথে আমাদের দেখা হবে শহীদ মিনারে। আমরা জুলাই ঘোষণা পত্রকে আমরা আদায় করে ছাড়ব। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। সারা বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে? মুন্সিগঞ্জে কোন রাজনৈতিক দল আছে? সেই দল আরো জোরে এনসিপি।